আজকের গল্প স্নেহময়ীর সংসার। মা কাল লক্ষ্মী পুজো। সীমা, আজ তুই বুটিক যাবি না তো? কি যে বলো মা, কাল লক্ষ্মী পুজো, আজ কয়েকজন বড় কাস্টমার আসবে, আমি না থাকলে চলে? তাহলে পুজোর বাজার কখন হবে? ঠাকুর আনতে হবে, সব হবে জননী। এই সীমা যতক্ষণ আছে তোমার সব হবে, নো চিন্তা। মোটামুটি দুপুর 1টার মধ্যে সব কাজ গুটিয়ে ফেলব। তুমি ততক্ষণ রীনাদিকে নিয়ে আর 2-4জন মেয়েকে নিয়ে পুজোর জায়গাটা ঠিক করে নাও। সাজানোর জিনিসপত্র তো আমাদের ঘরেই আছে, আর যেসব লাগবে সেসব কেনা আছে। তুমি ঠাকুরমশাইয়ের কাছ থেকে যে ফর্দ করেছিলে সেটা সঙ্গে নিতে ভুলো না যেন। হ্যাঁ রে হ্যাঁ, মনে করে নিয়ে নেব ঠিক। কিন্তু নাড়ু মুরগি এসব আমি বাড়িতে বানাবো বলে রাখলাম, কিন্তু কখন করব? ভাত খেয়ে তো ওসব করা যাবে না, কালকেই হবে ওসব। 2 দিন উপোস করার তো কোনো প্রয়োজন নেই, কাল সবাই মিলে করে নেব। তুমি শুধু বলে দেবে কিভাবে কি করতে হয়, তাই হবে। তুমি যখন বলে দিয়েছ তার তো অনথা হবার জো নেই, বলে হাসেন স্নেহময়ী দেবী। সীমাকে বলেন, যা রেডি হয়ে নে। রীনাকে বলি তোর জলখাবার দিতে। ওকে বলে সীমা বাথরুমে ঢুকলো আর স্নেহময়ী দেবী ঢুকলেন রান্নাঘরে। এই বাড়িতে সীমারা 3জন থাকে, সীমা, স্নেহময়ী দেবী আর রীনা। বছর 5 আগে সীমা রীনাকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে যায়। ওরা তখন অন্য জায়গায় থাকতো। মা মেয়ে মিলে হাতে তৈরি নানান রকম ঘরসজ্জার জিনিস, শাড়ির কাজ, বিভিন্ন অলংকার বানিয়ে বিক্রি করত সীমার কিছু চেনা মানুষজনের মাধ্যমে। সেই সময় একদিন রাতে সীমা বাড়ি ফেরার পথে দেখে একজন মহিলা বসে কাঁদছে। রাস্তায় লোকজন খুব বেশি নেই, যারা আছে তারা না দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, সবাই ঝামেলার ভয় পায়। সীমার মনে হলো মহিলা এই এলাকার নয়, তাই এগিয়ে গিয়ে জানতে চাইল কি হয়েছে। মহিলা যা বলল তার অর্থ তার দাদা তাকে ওখানে বসিয়ে রেখে আসছে বলে চলে গেছে। সীমা আরও কিছু কথা বলে জানতে পারে কি ঘটেছে। মহিলা স্বামী পরিত্যক্তা, নিঃসন্তান, দাদার সংসারে থাকে। সুন্দরবনের দিকে একটা বাড়ি। দাদা বোনকে ভালোবাসলেও বৌদি একদম সহ্য করতে পারে না। বৌদির ভয়ে কিছু বলতেও পারে না বোনের হয়ে। এই কদিনে অশান্তি আরও বেড়েছে, কারণ মহিলা খুব অসুস্থ হয়ে পড়ে, সংসারের কাজ কিছু করতে পারছিল না। আজ একটু সুস্থ হয়েছে, তাই দাদা ডাক্তার দেখানোর কথা বলে শহরে নিয়ে এসেছে। এসব কথা শুনে সীমা পাশে চায়ের দোকানে জিজ্ঞাসা করে মহিলা কতক্ষণ ওখানে বসে আছে। দোকানদার বলে সেই বিকেল থেকে বসে আছে। সীমা তখন তাকে বাড়িতে নিয়ে আসে। তখন থেকে ওই মহিলা মানে রীনাদি ওদের সব সময়ের সঙ্গী। সীমার কাছে হাতের কাজ শিখে রীনাও ওদের সাথে যোগ দিয়েছে। সীমাকে নিজের বোনের মতোই ভালোবাসে রীনা। সীমা বাথরুম থেকে বেরোতে রীনা বলল, দিদি নাও, তোমার খাবার রেডি, তুমি খেয়ে নাও। হ্যাঁ খাচ্ছি বলে সীমা রেডি হতে ঘরে গেল। খেতে খেতে সীমা রীনাকে বলে দিল দুপুরে ও ফোন করলে রীনা যেন মাকে নিয়ে দোকানে চলে যায়। তুমি দুপুরে কিছু খাবে না? জিজ্ঞাসা করে রীনা। সে দেখা যাবে, তোমরা দুপুরে 12টার মধ্যে খেয়ে নিও, একটু বিশ্রাম না নিলে মা বেরোতে পারবে না। ঠিক দুপুরে কাজের মাঝেই সীমা ফোন করে মনে করিয়ে দেয় 1টার সময় আসতে হবে। সীমা কাজের মধ্যে ডুবে যায়। 1 বছর হলো এখানে বড় করে দোকানটা খুলেছে। এর আগে বাড়িতে বাড়িতে গিয়েই অর্ডার নিয়ে কাজ করত। শহরের মহিলাদের মধ্যে যারা হাতে তৈরি জিনিস পছন্দ করে তাদের খুব পছন্দের এই স্নেহময়ীর সংসার। হ্যাঁ, এটাই নাম দিয়েছে সীমা। হাতে তৈরি বিভিন্ন রকম গয়না, নানান রকম কাজ করা পোশাক, ঘর সাজানোর বিভিন্ন রকম সামগ্রী এখানে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন রকমের আচার, বড়ি, মা ঠাকুমার সময়কার নানাবিধ খাবারও এখানে পাওয়া যায়। লক্ষ্মী পুজো উপলক্ষে অনেক নামকরা বাড়ি থেকে নাড়ু, মোয়া, মুড়ি ইত্যাদির ঘর সাজানোর জিনিসপত্র, শাড়ির অর্ডার এসেছে। সেই সব কারখানা থেকে দোকানে এনে আজ কাস্টমারদের দেবে বলে সীমার দোকানে আসা। সীমা একজনকে অর্ডারের মাল বুঝিয়ে দিচ্ছে। এমন সময় একজন বয়স্ক মহিলা আর সঙ্গে একজন অল্প বয়সী বৌদ্ধ দোকানে এটা ওটা দেখতে থাকেন। দেখতে দেখতে মহিলা হঠাৎ সীমার কাছে এসে বলেন, আরে তুমি সীমা না, শ্যান্নাল বাড়ির বউ? তুমি বুঝি এখানে কাজ করো? শুনেছিলাম বলে কিছু একটা বলতে যাবেন, এমন সময় দোকানের অন্য একজন সীমাকে ডাকে দরকার আছে বলে। যাই বলে চলে গিয়ে সীমা ওই মহিলার হাত থেকে রেহাই পায়।
মহিলা তখন ঠোঁট উল্টে বলেন, কি জানি বাবা, ঠিক চিনলাম তো। সীমার মনটা হঠাৎ বিষণ্ণ হয়ে গেল। ওরও চেনা লাগে ভদ্রমহিলাকে, কিন্তু ঠিক মনে করতে পারে না। এমন সময় ফোন বেজে ওঠে। মা, তুমি এসে গেছো? একটু ভিতরে এসে বসো, আমি 15 মিনিটের মধ্যেই বেরোচ্ছি। কাজ সেরে বাজারে বেরোয় ওরা। যেখান থেকে ওদের বাড়ির ঠাকুর নিত সেখানে আসে। জায়গাটা দেখে মা কেমন বিহ্বল হয়ে পড়ে খেয়াল করে সীমা। মায়ের চোখ যেন ছলছল করে ওঠে। সেটা খেয়াল করে সীমা বলে ওঠে, দেখো কোন দোকান থেকে কি নেবে, নিজের মনের মতন করে বাজার করো। ঠাকুর কোথা থেকে নেবে? বলে সীমা স্নেহময়ীর দিকে তাকাতেই ওনার পেছন দিকে একটু দূরে যাকে দেখল তাকে দেখবে এখানে আশা করেনি সীমা। এই কবছরে অনেক পরিবর্তন হয়েছে তার চেহারায়। তবুও চিনতে অসুবিধা হচ্ছে না। একটু যেন মনের কোথাও টনটন করে উঠল। সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে গেল মাকে নিয়ে। রাত প্রায় 12টা। সীমা ঘরের লাগোয়া বারান্দায় এসে দাঁড়ালো। আকাশে চতুর্দশীর চাঁদ চারিদিকে জ্যোৎস্নার আলোয় ভেসে যাচ্ছে। সীমার খুব পছন্দের এই সময়, কিন্তু আজ পারছে না জ্যোৎস্নার স্রোতে গা ভাসাতে। এত আলোতেও ওর মনের আকাশ আজ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। ও ভাবছে কেন মানুষের জীবনের এত পরিবর্তন হয়। যদি এমন কিছু থাকতো যার সাহায্যে আবার ফিরে পাওয়া যেত ছোটবেলার দিনগুলো। মা, বাবা আর দাদার আদরের দুলালি সীমানা সেনগুপ্ত আজ তাহলে এত কষ্ট পেত না। খুব আদরের ছিল ও। ওরা দুই ভাই বোন, সীমান্ত আর সীমানা। সীমান্ত অত্যন্ত মেধাবী ছিল, সীমানা ছিল মধ্য মেধার মেয়ে। তবে সীমানা মানে সীমার বিশেষ গুণ ছিল খুব ভালো আঁকতে পারত। ছোটবেলা থেকে শখ ছিল ড্রেস আর জুয়েলারি ডিজাইন করবে। দাদার আদরের ছোট বোন ছিল, কিন্তু সেই দাদাকে হঠাৎ একটি অ্যাক্সিডেন্টে হারিয়ে ফেলে। আর তারপর থেকেই বাবা অসুস্থ হয়ে পড়েন। সীমা তখন কলেজে পড়ে। এরপর থেকেই যেন জীবনের আনন্দের দিনগুলো শেষ হতে শুরু করে। জীবন উল্টো স্রোতে বইতে থাকে। যে বাবা চাইতো সীমা নিজের পায়ে দাঁড়াবে, তারই বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। ওর তখন ফাইনাল ইয়ার। এক আত্মীয়ের বাড়িতে বিয়ের নেমন্তন্নে গিয়েছিল। সেখানে ওকে দেখে পছন্দ হয় ওই এলাকার নামকরা ব্যবসায়ী অসীম রায়চৌধুরীর। তার একমাত্র ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব আসে। সীমার বাবা মা প্রস্তাবটা আনন্দের সঙ্গে ও আগ্রহের সঙ্গে গ্রহণ করেন। আর করবে নাই বা কেন? প্রত্যেক মা বাবা যেটা চায় মেয়ের জন্য ভালো ঘর ও সুদর্শন বর। সেদিক থেকে এ যেন মেঘনা চাইতেই জল। বিশাল হার্ডওয়্যারের এবং বিল্ডিং মেটেরিয়ালের ব্যবসা, দেখতেও সুন্দর অরিন। হ্যাঁ, ওটাই পাত্রের নাম। যাই হোক, সীমা সব স্বপ্ন বুক চেপে এক গোধূলি লগ্নে অরিন রায়চৌধুরীর সাথে নিজের জীবন শুরু করেছিল। শ্বশুরবাড়িতে এসে প্রথম দিনই বুঝতে পেরেছিল শাশুড়ি নামক মানুষটির কোনো গুরুত্ব নেই এই বাড়িতে। এই বাড়িতে সব চলে শ্বশুরমশাই আর তার বোন অনিতা অর্থাৎ পিসির কথায়। যদিও তিনি বিবাহিত, তবুও দাদার ওপর তার প্রভাব বড্ড বেশি। আর আছে সীমার ঠাকুমা শাশুড়ি, যে প্রায় অথর্ব কিছুই পারে না ছেলের বউ ছাড়া, তবুও তাকে ভর্ৎসনা করতে ছাড়ে না। সীমার এসব খুব খারাপ লাগে, কিন্তু কিছু বলতে পারে না। যতই হোক নতুন বউ, আর ও সব কিছু না ঠিকমতো জেনে বুঝে কিছু যে করতে নেই সেটা খুব ভালো করে জানে। তাই ও চুপচাপ থাকে, ওকে কেউ কিছু বলে না। শুধু পিসি শাশুড়ি আসলে একটু সমস্যা হয়। উনি সব বিষয়ে মতামত প্রকাশ না করে পারেন না, আর ঠেস দিয়ে কথা শোনানো যেন ওনার সহজাত। তবু ও কিছু বলে না, ওর রুচিতে বাঁধে। শ্বশুরবাড়িতে বেশ কয়েক মাস কেটে গেছে। সীমা এর মধ্যে একদিন অরিনকে ওর স্বপ্নের কথা বলেছিল। অরিন শুনে হেসে বলেছিল, ওসব ভুলে যাও, এখন তুমি আমাদের বাড়ির বউ। আমাদের বাড়ির বউরা বাইরে গিয়ে কাজ করে না। সীমা খুব অবাক হয়েছিল অরিনের মুখে এরকম কথা শুনে। এই যুগের ছেলে হয়েও কিভাবে এই ধরনের চিন্তাভাবনা পোষণ করে। অরিন আরও বলে, আমাকে যা বলেছ বলেছ, আর যেন কাউকে কিছু বলতে যেও না। না, সীমা আর কাউকে কখনো বলেনি। তবে আঁকা ও ছাড়তে পারেনি। আঁকতেও শুধুই ভালোই বাসে তা নয়, ওর আঁকা দিয়ে নিজের পরিচয় তৈরি করতে চায়। ওর বাবার কথা মতো ও বিশ্বাস করে মনের ইচ্ছা প্রবল হলে সেটা পূরণ হয়। এইভাবে ওর জীবন বইতে থাকে শ্বশুরবাড়িতে। ও চেষ্টা চালায় সব রকমভাবে মানিয়ে চলতে। রান্নাঘরে কাজ করতে গিয়ে শাশুড়ি মায়ের কাছে স্নেহের পরশ পায়, আর বোঝে কিভাবে মুখ বুজে সবার সুখ সুবিধার খেয়াল রাখেন মানুষটি।
অথচ পরিবর্তে কারো কাছে প্রাপ্য সম্মানটুকুও পায় না। পান থেকে চুন খসলে শুধু গঞ্জনা জোটে। ধীরে ধীরে কারণ বুঝতে পারে। ওনার শ্বশুরমশাই গরিব বন্ধুর মেয়েকে পছন্দ করে এনেছিলেন ওনার গুণ দেখে। দেখতেও তো সাধারণ, লেখাপড়াও বেশি দূর করেননি, তাই ওনার তথাকথিত শিক্ষিত স্বামী কোনোদিন ওনাকে সঠিক মর্যাদা দিতে পারেননি। সীমার শ্রদ্ধা হয় না দেখা দাদা শ্বশুরের প্রতি। উনি বুঝেছিলেন কিভাবে সংসার ধরে রাখতে হয়, সেটা মা পারবেন, তাই উনি বড় ছেলের বউ করে এনেছিলেন শাশুড়ি মাকে। সীমার সঙ্গে শাশুড়ি মায়ের খুব বেশি কথা হয় না, তবুও বোঝে মানুষটা কতটা মমতাময়ী। একদিন দুপুরে সীমা নিজের ঘরে বসে একটা হাড়ের ডিজাইন করছে। বাড়ি তখন মোটামুটি ফাঁকা। শাশুড়ি মা আসেন। সীমা, কী করছো মা? বলেন দরজার বাইরে থেকে। সীমা তাড়াতাড়ি খাতা গুটিয়ে, মা ভেতরে আসুন বলে বিছানা থেকে নামতে যাবে। না না, তোমাকে নামতে হবে না, তুমি শুয়ে থাকো। সকালবেলা বললে শরীরটা ভালো নেই, তাই দেখতে এলাম। এখন ঠিক আছি। সকালবেলা একটু গা ম্যাচ ম্যাচ করছিল। আপনি বসুন না। তুমি কি কিছু লিখছিলে? খাতার দিকে তাকিয়ে জানতে চান। না মানে লিখছিলাম না, আঁকছিলাম। তুমি আঁকতে জানো? কই দেখি, যদি তোমার আপত্তি না থাকে কি আঁকছিলে দেখি। না না, আপত্তি থাকবে কেন, এই তো দেখুন না, বলে এগিয়ে দেয় খাতাটা। বাহ, চমৎকার ডিজাইন করো তো তুমি। এমনিই আঁকলে? আচ্ছা, তোমার বিয়ের গয়নাগুলো কি তুমি নিজে ডিজাইন করেছো? মাথা নিচু করে থাকায় সত্যিটা বোঝেন উনি। বলেন এই গুণ কোনো কাজে লাগতে পারবে না বলে মুখটা কালো করেন। সীমা তখন বলে, আসলে মা, আমার দাদার মাধ্যমে এই ডিজাইনগুলো দুই একজন জুয়েলারের কাছে পাঠাই। খুব সাবধান, এসব যেন কেউ না জানে। এই বাড়িতে এসব জানতে পারলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। বলে তিনি উদাস হয়ে যান। মনে হয় যেন কোনো কষ্ট চেপে রাখছেন। এইভাবে শাশুড়ি আর বৌমার মধ্যে সখ্যতা শুরু। দুপুরগুলো গল্প করে একে কাটে, যদিও শাশুড়ি মা বেশিক্ষণ বসতে পারেন না তার শাশুড়ির যন্ত্রণায়। এইভাবে 2 বছর কেটে যায়। সীমার পিসি শাশুড়ি আর ঠাকুমা শাশুড়ি বাচ্চার জন্য পাগল করতে থাকেন, কিন্তু শাশুড়ি মা কখনো কিছু বলেন না। এর মধ্যে সীমা আবিষ্কার করে ওর শাশুড়ি মায়ের গুণাবলী। খুব ভালো গান জানেন, ভালো কবিতা লেখেন, আর দারুণ সেলাই জানেন। সীমার সঙ্গে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় ওর শাশুড়ি মায়ের। চলতে থাকে দিন। ঠিক বছর 10 আগে, লক্ষ্মী পুজোর দিন 2 আগে দুপুরবেলা ওর শাশুড়ি মাকে বলে বেরোয় ওর দাদার বন্ধু অমিতের সাথে দেখা করতে ওদের বাড়িতে যাবে। অমিত আর সুনন্দা দুজনই সীমাকে খুব ভালোবাসে। ওদের বাড়িতে সীমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে খবর দিতে পারে না। সন্ধ্যাবেলা দোকান থেকে বাড়ি ফিরে সীমার শ্বশুর আর অরিন যখন সীমার খোঁজ করে, তখন সীমার শাশুড়ি মা বলেন ও বাপের বাড়ি গেছে ওর মায়ের শরীর খারাপ শুনে। অরিন ফোন করে সীমাকে কিন্তু পায় না। রাত বাড়তে থাকে, তখন ওর বাপের বাড়িতে ফোন করে জানতে পারে সীমা যায়নি ওখানে। ঠিক সেই সময় অমিতের সঙ্গে সীমা বাড়িতে ঢোকে। ব্যাস, শুরু হয় শ্বশুর স্বামী ঠাকুমা শাশুড়ির অকথ্য ভাষা, যাও কখনো ভাবতেও পারেনি। ওকে কিছু বলার সুযোগ দেন, উপরন্তু অপমান করে ওর স্বামী। ওর শ্বশুর আর অরিন দুজনেই ওকে তো নানা কথা শোনায়। ওর শাশুড়ি গায়ে হাত তোলেন, অরিন দাঁড়িয়ে দেখে, অথচ কোনো প্রতিবাদ করে না। সীমা সেটা মেনে নিতে পারে না। না, আর সহ্য করতে পারেনি সীমা। আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকতে পারেননি ওর শাশুড়িও। সেদিন জীবনে প্রথম রুখে দাঁড়ানোর সাহস দেখে বেরিয়ে আসেন সীমার হাত ধরে। সেদিন থেকে সীমার যুদ্ধ শুরু। ওর এই যুদ্ধে পাশে পেয়েছে ওর মা বাবাকে আর অমিতা সুনন্দা বৌদিকে। আর সীমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন সীমার শাশুড়ি মা স্নেহময়ী দেবী। অমিত তো সীমার ডিজাইন বিক্রির ব্যবস্থা করেছিল, সেটা আরও বাড়িয়ে দেয়। তার সাথে ওরা নিজেরা নানান রকম জুয়েলারি তৈরি করতে লাগলো। সীমার বেশ কিছু টাকা আগে থেকেই জমেছিল। অমিতের সাহায্যে ব্যাংক থেকে কিছু লোন নিয়ে ছোট করে একটা বুটিক খুলল। সানন্দা যে স্কুলে পড়ায় সেখানে ওদের কাজ নিয়ে গিয়ে দেখায়। দিদিমণিদের খুব পছন্দ হয়। এইভাবে একটু একটু করে পরিচিত হতে থাকে ওদের কাজ। এরপর ওরা নিজেরাই দুস্থ মেয়েদের শেখাতে শুরু করে, ওদের আশ্রয় দেয়। ওর বাপের বাড়িতেই শুরু করেছিল। আজ সীমার বাবা মা কেউ নেই। ওই বাড়িতেই ও গড়ে তুলেছে ওর ওয়ার্কশপ আর মেয়েদের থাকার জায়গা। আজ সীমার নিজের পায়ে দাঁড়াবার স্বপ্ন পূরণ হয়েছে।
আজ এই স্নেহময়ী সংসারে সদস্য সংখ্যা 40। সব সামলায় সীমা। আর ওয়ার্কশপে কিভাবে কাজ হবে কি হবে তার তদারকি করেন স্নেহময়ী দেবী। সীমা আজ সফল মহিলা, কিন্তু মনের কোণে একটা ঘরের স্বপ্ন সব মেয়েদেরই থাকে। সেটা সীমারও ছিল, আর অরিনকে ভালোবেসে ফেলেছিল। তাই আজ হঠাৎ অরিনকে দেখে বুকের ভেতরে গোপন ব্যথাটা জেগে ওঠে। মনে হয় মানুষটা যদি একটু স্বাবলম্বী হতো, বাবার হাতের পুতুল না হয়ে, তাহলে হয়তো স্নেহময়ীর আসল সংসারটা সুন্দর হতো, আর এই পরিচয়টা ওখান থেকেই গড়ে উঠত। সীমার চোখের জল যেন আজ বাদ মানছে না। এর মধ্যে কখন স্নেহময়ী দেবী এসে দাঁড়িয়েছেন সীমা বুঝতে পারেনি। ওর মাথায় হাত রাখেন। আমার ছেলেটাও ওর বাবার মতো ঠুনকো আভিজাত্যের অহংকার নিয়েই রইল। তোকে চিনতে পারল না। আমিই মনে হয় তোদের জীবনটা সাজাতে দিলাম না। মা, একদম এসব কথা বলবে না। তুমি কেন নিজেকে দায়ী করছো? তোমার ছেলের মেরুদণ্ডটাই নেই। সব বুঝলাম, কিন্তু তোর চোখে জল কেন? আজ বাবুকে দেখে কষ্ট হচ্ছে? আজও ভুলতে পারিসনি ওকে? অবাক চোখে তাকায় সীমা ওনার দিকে। আজ আবার নতুন করে চিনল মাকে। সীমা জড়িয়ে ধরে ওর মাকে। আজ ওরা আর শাশুড়ি বৌমা নয়, সত্যি মা মেয়ে। স্নেহময়ী দেবী বলেন, আজ আমার সত্যি করে সংসার গড়ে উঠেছে। আমি আজ কতজনের মা। সব তোর জন্য সম্ভব হয়েছে। আজ আমরা কোনো দুঃখ করব না। আজ আমার লক্ষ্মী পুজো সার্থক। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।